দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা। এমনই হয়, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয়। স্যার, আপনার বাবা আর কাকা এসেছিল। অবাক হয় রাফ। পিঙ্কুর টি শার্ট ছেড়ে দেয়। কিছু সময় পিঙ্কুর মুখের দিকে তাকিয়ে থাকে, টেনশনে নিজের চুলে হাত চালায়। ছোট মির্জাফর আর বড় মির্জাফর এসেছিল। জি স্যার। ওরা রুহিকে নিয়ে গেছে। জি স্যার। রাফ রাগে গর্জন করে ওঠে। ওরা এই বাড়ির লোকেশন পেল কিভাবে? তোরা ওদের বাড়ির ভেতর ঢুকতে দিয়েছিস কেন? কি করছিলে তোরা? গার্ডরা কি করেছে? আমার বউ বাচ্চাকে নিয়ে চলে গেছে, আর তোরা বসে বসে দেখেছিস? শুট করে ওদের মাথার খুলি উড়িয়ে দিলে না কেন? স্যার, আপনি শান্ত হন, আমার কথা শুনুন। ওরা আমার কাছ থেকে আমার বউ বাচ্চা নিয়ে চলে গেছে, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? তুই কি করছিলি বল? আমি অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কোনো কথা শোনেনি। উল্টো আপনার বাবা আমাকে রুমের মধ্যে লক করে দিয়েছিল। ওনারা চলে যাওয়ার পর গার্ড আমাকে বের করেছে রুম থেকে। রাফের মাথায় কাজ করছে না এখন, পাগল হয়ে যাচ্ছে। এখানকার লোকেশন কিভাবে পেলো? রুহিকে কোথায় নিয়ে গেছে? ও কি ওর রুহিকে আর কোনো দিনও পাবে না? ওর সন্তানকে ছুঁয়ে দেখা হবে না? এই মির্জাফররা যদি ওর সন্তানের কিছু করে ফেলে, পুরো শান্তিনীরে আগুন জ্বালিয়ে দেবে। একটা কেউ বাঁচিয়ে রাখবে না রাফ। ধরে ধরে এক একটাকে নিজের হাতে শেষ করবে ওর বউ বাচ্চার কিছু হলে। এতগুলো বছর ধরে ওর সাথে যে যা করেছে চুপচাপ দেখেছে শুধু। এবার যখন একটু ভালো থাকছে, হাসি খুশিতে দিন পার করছে, সেটাও সহ্য হয়নি ওই মির্জাফরের। রুহিকে কখন নিয়ে গেছে? প্রায় 3টার দিকে। রুহি নিজের ইচ্ছে গেছে নাকি জোর করে নিয়ে গেছে? ম্যাম প্রথমে যেতে চায়নি। আপনার বাবা আর চাচা ম্যামকে ইমোশনাল কথা বলে ওনার মন ঘুরিয়ে দিয়েছিল। আমি যখন ম্যামকে টেনে রুমের দিকে নিয়ে যাচ্ছিলাম জোর করে, তখন আপনার বাবা আমাকেই নিয়ে রুমে আটকে রাখে। পরে আর ওনাদের কোনো কথা আমি শুনতে পাইনি। আমার মনে হচ্ছে আপনার বাবা আর চাচা ম্যামের ব্লেন ওয়াশ করে তারপর নিয়ে গেছে। গার্ডরা বলল ম্যাম নাকি ইচ্ছাই হেঁটে বেরিয়ে গেছে ওনাদের সাথে। আপনার বাবা চাচা বলে গার্ডরা সেভাবে কিছু করতে বা বলতে পারেনি। রাগে রাফির মাথা ফেটে যাচ্ছে। পিঙ্কুকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে ভিতরে প্রবেশ করে। রুহিকে এত করে বোঝানোর পরেও ওকে ছেড়ে চলে গেল। রুহিকে ওই রুমের ভিতর থেকে বের করাই ভুল হয়েছে। ওই রুমের মধ্যে আগের মতো বন্দি থাকলে কারো বাপেরও মুরদ হতো না রুহিকে বের করার বা নিয়ে যাওয়ার। রুহি ওর বিশ্বাস ভেঙেছে, ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেছে। বেডরুমে এসে রাগে চিৎকার করতে শুরু করে রাফ। ড্রয়িং রুমে দাঁড়িয়ে দুই ভাই তিরতির করে ঘামছে। রিঙ্কু পিঙ্কুর দিকে তাকিয়ে বলে, তুই ডোর খুলেছিলিস কেন? আমি কি জানতাম নাকি ওনারা স্যারের বাবা চাচা? আমি তো ভেবেছিলাম কেউ হয়তো সাহায্যের জন্য এসেছে। ভেতরে ঢুকতে দিয়েছিস কেন? স্যারের মতো ওনারাও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। এখন কি হবে? স্যার তো পাগল হয়ে যাবে, আর আগে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। ভয় দেখাচ্ছিস কেন ভাই? আমার ভয় করছে। স্যারের কাছে চল। রাগের মাথায় আমাদের খুন করে ফেলবে। কিছু করবে না, তুই আয় আমার সাথে। রিঙ্কু যেতে চায় না, কিন্তু পিঙ্কু ওকে টেনে জোর করে নিয়ে আসে রাফের রুমের সামনে। টেনে নিয়ে ভিতরে প্রবেশ করে। স্যার। ঘাড় ঘুরিয়ে দুই ভাইয়ের দিকে তাকায় রাফ। রাফের অগ্নিমূর্তি রূপ দেখে দুই ভাই একসাথে শুকনো ঢোক গিলে নেয়। ভয়ে ভয়ে পিঙ্কু রাফের কাছে এগিয়ে আসে। রিঙ্কু যায় না, আগের জায়গায় দাঁড়িয়ে থাকে। কাছে পেলে রাগের মাথায় যদি চড় দিয়ে বসে, তাহলে ওর কানের পর্দায় ফেটে যাবে। সকাল 7টা। শান্তিনীরের কলিং বেল বেজে ওঠে।
কিচেন থেকে বেরিয়ে ডোরের দিকে এগিয়ে আসেন নয়নতারা। ডোর খুলে সামনে তিনজনকে দেখে বাক্যহারা হয়ে যান। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, তবে চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। এতগুলো দিন পর মাকে সামনে দেখে কয়েক কদম এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে রুহি। নয়নতারা নিজেও মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। মা মেয়ের কান্নার আওয়াজ শুনে কিচেন থেকে বেরিয়ে আসেন মল্লিকা মলি আর মেড। রুহিকে দেখেই দুজন ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসছিল রাজ। নিচে নেমে বোনকে দেখে দৌড়ে আসে বোনের কাছে। রুহি, ভাইয়ের ডাক শুনে মায়ের বুক থেকে মুখ তুলে ভাইয়ের দিকে তাকায়। মাকে ছেড়ে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে রুহি। ভাইয়া, বোন তুই কেমন আছিস? কিভাবে আসলি? এতদিন কোথায় ছিলি? ভাইয়া কোথায়? রুহি কিছু না বলে কাঁদতে থাকে। রুহি ভীষণ আবেগী একজন মেয়ে। এতগুলো দিন পর বাড়ির সবাইকে দেখে খুশিতে কান্না পাচ্ছে। কান্না থামিয়ে কথাই বলতে পারছে না। এতগুলো দিন পর ওই বাড়ি থেকে বেরিয়ে ওর কত আনন্দ লাগছে, খুশি লাগছে, ও নিজেও বোঝাতে পারছে না। ওর শুধু চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে এখন। আব্দুল রফ সোফা থেকে উঠে এসে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছেন। দুই ভাই রুহিকে কোথা থেকে নিয়ে আসলো? রাফ জানে রুহি এখানে জোর করে নিয়ে এসেছে নাকি রাফ আসতে দিয়েছে? রাফ তো জীবনেও আসতে দেবে না। নিশ্চয়ই রাফের কাছ থেকে জোর করে নিয়ে এসেছে। মল্লিকা মল্লি কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছেন। রুহি এখানে, তাহলে রাফ কোথায়? রাফ রুহিকে আসতে দিল নাকি জোর করে নিয়ে এসেছে? ওনার ছেলেটাকে কি এই লোক কোনো দিনও ভালো থাকতে দেবে না? বাপ হয়ে ছেলের সাথে কেন এমন করে সব সময়? ছেলেটাকে একটু ভালো থাকতে দিলে কি হয়? নিজের ছেলের সাথে কেউ এরকম শত্রুর মতো ব্যবহার করে? ছেলে তার কথা শোনেনি বলে শত্রুর মতো আচরণ করবে? ছেলের এমন পরিবর্তনের জন্য তো সে নিজেই দায়ী। তার কঠোর আইন আর আচরণের জন্যই রাফ একরোখা জেদি হয়ে গিয়েছিল। রাফকে সে নিজেই সযত্নে এমন বানিয়েছে। ছেলে যখন পুরোপুরি তার বিরুদ্ধে চলে গিয়েছে তখন থেকেই মানতে পারছে না এটা। তার ছেলে কেন তার কথা শুনবে না? সে যা বলবে তাই শুনতে হবে, করতে হবে। তার কথা নড়চড় হতে দেওয়া যাবে না। রাফ তার কথার উল্টোটাই করত বলে রাফের সাথে শত্রুর মতন আচরণ করত, আর এখনও তাই করে। মল্লিকা মলি রুহির কাছে এগিয়ে আসেন। রুহি বড় আম্মুকে দেখে তাকেও জড়িয়ে ধরে। কেমন আছিস রুহি? ভালো, তুমি কেমন আছো? কান্না থামিয়ে নাক টেনে টেনে বলে কথাগুলো। আছি কোনো রকম। কথা শেষ করে রুহিকে নিয়ে সোফায় বসান। আব্দুর রউফ রুহির পাশে বসেন, অপর পাশে বসেন নয়নতারা। আব্দুর রউফ ছেলে আর ছেলের বউরা থাকায় সেরকম কোনো প্রশ্ন করেন না, পরে সুযোগ বুঝে কথা বলবেন। সবাই সোফায় বসে রুহির সামনে। নয়নতারা আব্দুল্লাহ আল রিফাতের দিকে তাকিয়ে বলেন, তুমি না বললে অফিসের কাছে ঢাকার বাইরে যাচ্ছ, তাহলে রুহিকে কোথায় পেলে? পরে বলবো সব। এখন কিছু রান্না হয়ে থাকলে রুহিকে খেতে দাও। তোমরা খাবে না? ফ্রেশ হয়ে আসছি। দুই ভাই কাউকে আর কিছু বলতে না দিয়ে নিজেদের রুমের দিকে এগিয়ে যান। বাকি পাঁচজন রুহির দিকে তাকায় ভালোভাবে। আগের চেয়ে স্বাস্থ্য বেড়েছে, গায়ের রঙও ফর্সা হয়ে গেছে আগের চেয়ে অনেক। আগের চেয়ে দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। দেখে বোঝাই যাচ্ছে রাফের কাছে অনেক যত্নে ছিল। মল্লিকা মল্লি ছেলের কথা জিজ্ঞেস করতে চেয়েও করছেন না। ছোট যা আর ভাতিজার সামনে জিজ্ঞেস করতে ইতস্তত বোধ করছেন। ওনাকে ভুল বুঝতে পারে দুজন। এতগুলো দিন ওনার ছেলে রুহিকে আটকে রেখেছিল নিজের কাছে। এখন রুহির কাছে সেই ছেলের কথা জানতে চাওয়া হয়তো ঠিক হবে না। নয়নতারা বলেন, এতদিন তুই কোথায় ছিলি রুহি? রাফ তোকে কোথায় আটকে রেখেছিল? রুহি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। কথা বলছিস না কেন? ওই বাড়িটা পাহাড়ি এলাকায় ছিল, বান্দরবানের দিকে কোথাও একটা হবে, আমি শিওর জানি না। ওখানে থাকতে তোর অনেক কষ্ট হয়েছে? রুহি বলে না কিছু। রাজ বলে, ওকে প্রশ্ন পরে করবে, আগে ওকে খেতে দাও। আমার খিদে পায়নি, পরে খাবো। এখন একটু শুয়ে থাকবো, ভালো লাগছে না আমার। নয়নতারা সোফা ছেড়ে উঠে দাঁড়ান। রুহিকে নিয়ে রুহির রুমে চলে আসেন। রুহি না থাকলেও রুমটা নিয়মিত পরিষ্কার করা হয়, তাই এখন আর পরিষ্কার করার ঝামেলা নেই। রুমে এসে আবারও মেয়েকে জড়িয়ে ধরেন। ধরা গলায় বলেন, এতগুলো দিন আমাদের সবাইকে ছেড়ে থাকতে তোর অনেক কষ্ট হয়েছে, তাই না?
হুম। রাফ তোর ওপর অত্যাচার করেছে? না, ও অনেক ভালো ছেলে। মেয়ের মুখে এমন কথা শুনে মেয়ের মুখের দিকে তাকান। রুহি মায়ের সামনে থেকে সরে আলমারির সামনে দাঁড়ায়। আলমারি খুলে ভিতর থেকে ড্রেস বের করতে করতে বলে, তুমি নিচে গিয়ে সবাইকে খেতে দাও, আমি পরে খাবো। এভাবে কথা বলছিস কেন? কোথায় কিভাবে বলছি আমি? তোর গলার স্বর এমন শান্ত হয়ে গেছে কেন? রুহি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, সময় সময় সবকিছু পরিবর্তন করে দেয়। ওয়াশরুমে ডোর লাগিয়ে দেয় রুহি। নয়নতারা বন্ধ ডোরের দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে আসেন খাবার রেডি করার জন্য। বুঝতে পারেন তার মেয়েটার আগের মতো নেই। আগে সেই চঞ্চল দুরন্ত ছটফটে স্বভাব পরিবর্তন হয়ে শান্ত হয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই শাওয়ার নিয়ে বেরিয়ে আসে রুহি। আগের ড্রেস এখন আর লাগছে না ঠিকভাবে, টাইট হয়ে গেছে, শরীরের সাথে একদম আটকে গেছে। দম বন্ধ বন্ধ লাগছে এগুলো পরে। রাফুকে যত্ন করে এত এত খাবার খাইয়েছে যে সে মোটা হয়ে গেছে। আলমারি থেকে খুঁজে খুঁজে একটা নরম হালকা কাপড়ের গোল জামা বের করে। এই জামাটা কেনার পর পরা হয়নি ঢিলে হওয়ার কারণে। ফিটিংস করতে দেবে ভেবেও আর দেওয়া হয়নি। টাইট জামাটা খুলে ঢিলেঢালা জামাটা পরে নেয়। ড্রেসিং টেবিলের সামনে এসে টুলের উপর বসে ভেজা চুলগুলো মুছতে শুরু করে। প্রেগনেন্ট জানার পর থেকে রাফ নিজেই রুহির চুলগুলো মুছে শুকিয়ে দিত হেয়ার ড্রায়ার দিয়ে। রাফের কথা মনে পড়তে শুরু করে। রাফ কী করছে এখন? গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরে যখন দেখেছে রুহি নেই, তখন ওর কেমন অবস্থা হয়েছিল? রাতে খেয়েছিল, সকালে খেয়েছে। রাফ কখন আসবে এখানে? এখানে আসার জন্য রওনা দিয়েছে নাকি এখনও বাড়িতেই আছে? রাফ কি রুহির উপর অনেক রেগে গেছে? রুহিকে সামনে পেলে অনেক বকবে নিশ্চয়ই, হয়তো বা আবার কিছু নাও বলতে পারে। আনমনেই রাফের কথা ভাবতে ভাবতে চুল মোছা শেষ করে। চুলগুলো ব্রাশ করার সময় বেডের দিকে চোখ যায়। মনে হচ্ছে এতক্ষণ বেডে বসে রাফকেই দেখছিল। রুহি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতো, রাফ তখন বেডে বসে ওকে দেখত। রাফ রুহিকে এত বেশি দেখতো যে দিন রাত 24 ঘন্টা দেখলেও রাফের দেখা শেষ হবে না। চুলগুলো ব্রাশ করেই বেডে উঠে শুয়ে পড়ে। খিদে পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। সারা রাত জার্নি করে এখন ক্লান্ত লাগছে ভীষণ। চোখ বন্ধ করতেই রাফের মুখটা ভেসে ওঠে চোখের সামনে। রাফ নিশ্চয়ই ওকে ভীষণ মিস করছে। রেগে হয়তো ফায়ার হয়ে আছে না বলে চলে আসার কারণে। রাফের আগের কথাগুলো মনে হতেই একটু একটু ভয় লাগতে শুরু করে। বাপ চাচার কথা শুনে ভুল করলো না তো? মায়ের ডাকে ঘুম ভাঙে রুহির। পিটপিট করে চোখ মেলে তাকাই। নয়নতারা রুহির মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে নাম ধরে ডাকছেন। মেয়েকে চোখ মেলে তাকাতে দেখেই চুপ হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। মায়ের মুখের দিকে তাকিয়ে ঘুম জড়ানো গলায় বলে, ও এসেছে? নয়নতারা অবাক হয়ে বলেন, কে আসবে? রুহি কিছু না বলেই শোয়া থেকে উঠে বসে। রাফ এখনও আসেনি? রাফ কি এখনও বুঝতে পারেনি রুহি কোথায় আছে, নাকি রাস্তায় রয়েছে? উঠে হাত মুখ ধুয়ে খেতে চল, 12টা বেজে গেছে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু, আমি খাবার বাড়ছি। যাও। নয়নতারা রুম থেকে বেরিয়ে যান। রুহি বেড থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। চোখ মুখ শুকিয়ে গেছে। রাফুর এমন চোখ মুখ দেখলে রাগারাগি করবে। রাফ আসার আগেই চোখ মুখ ঠিক করতে হবে। নিচে নেমে আসতেই দেখা হয় শাশুড়ি মা আর ভাইয়ের সাথে। দুজনের সাথে কথা বলে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় ধীর পায়ে। সারা রাত জার্নি করে শরীর ব্যথা করছে এখন। ডাইনিং রুমে এসে মায়ের পাশে চেয়ার টেনে বসে। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে বলেন, বাইরে আমি খাইয়ে দে। মাথা কাত করে হ্যাঁ বলে রুহি। নয়নতারা নিজ হাতে ভাত মেখে মেয়ের মুখে পুরে দেন। খাবার ভালো না লাগলেও রুহি জোর করে খায়। এই খাবারের স্বাদ যেন এখন কেমন লাগছে। রিঙ্কু, পিঙ্কু আর রাফের হাতের রান্না এই রান্নার চেয়ে অনেক ভালো হয়। অল্প খেয়ে আর খায় না রুহি। এটুকু খেলি আর অল্প খা। না, মুখ ভালো লাগছে না আর। অন্য কিছু খাবি? ফলমূল থাকলে দাও। আছে, তুই বস, আমি নিয়ে আসছি। ড্রয়িং রুমে বসছি, ওখানে নিয়ে এসো। আচ্ছা যা।
রুহি পানি খেয়ে চেয়ার ছেড়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। রাজ সোফায় নেই এখন। এসে শাশুড়ি মায়ের পাশে বসে। মল্লিকা মলি ইতস্তত বোধ করলেও থেমে থেমে বলেন, রাফ কেমন আছে? রুহি শাশুড়ির মুখের দিকে তাকায়। ছেলের কথা জিজ্ঞেস করতে এমন জড়িয়ে যাচ্ছ কেন? আমার ছেলেটা কেমন আছে? ছেলেকে এত যন্ত্রণা না দিলেও পারতে তোমরা। আমি যতদিন ছিলাম তখন তো ভালোই ছিল, এখন কেমন আছে কে জানে। তোকে অনেক কষ্ট দিয়েছে? একটুও না। মল্লিকা মলি অবাক হন রুহির কথা শুনে। রাফ তোকে আসতে দিল? ও এখন কোথায় আছে, বাংলাদেশে নাকি সুইজারল্যান্ডে? তুই ওকে ফেলে কেন আসলি? বাংলাদেশেই আছে, বলে আসিনি তো। বলে এই জন্মে আসতে দিত না, তাই না বলেই এসেছি। ওকে নিয়ে আসতে আমি একটা নজর দেখতাম। আসবে খুব শীঘ্রই। এত শিওর হচ্ছিস কিভাবে? আর কারোর জন্য না হলেও তোমার ছেলে আমাদের জন্য ঠিকই আসবে। মল্লিকা মলি আরও কিছু বলতে চাইলেন, কিন্তু নয়নতারাকে এগিয়ে আসতে দেখে আর কিছু বলেন না। রুহির কাছে রাফের সম্পর্কে জানতে চাইছে দেখে হয়তো নয়নতারা মন খারাপ করতে পারেন। ওনার মেয়েকে বিয়ের আসরে জোর করে বিয়ে করে তুলে নিয়ে আটকে রেখেছে যে ছেলে, তার কথা কেন জিজ্ঞেস করবে তার মেয়ের কাছে? দুটো হাফ প্লেট রুহির সামনে রেখে রুহির পাশে বসেন। রুহি একটা প্লেট কোলের উপর নেয়, এক খণ্ড আপেল মুখে পুরে বলে, তোমরাও খাও। না খাবো না, তুই খা। রুহি খাওয়া শুরু করে। খেতে খেতে বার কয়েক মেইন ডোরের দিকে তাকায়। রাফ কখন আসবে? রাফের জন্য টেনশন হচ্ছে এখন। রাফ আসবে তো নাকি আসবে না? ওর উপর রাগ করে যদি আর না আসে? অন্যমনস্ক হয়ে খেতে থাকে রুহি। দুই যা রুহির দিকে তাকিয়ে আছে। রুহি যে গভীরভাবে কিছু ভাবছে তা বুঝতে পারছেন দুজনেই। নয়নতারা মেয়েকে মৃদু ধাক্কা দেন। চমকে ওঠে রুহি। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, কি ভাবছিস? সেরকম কিছু না। কি হয়েছে তোর? চোখ মুখ কেমন দেখা যায় কেন? অনেক দিন পর জার্নি করেছি তো, তাই এমন দেখাচ্ছে। বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিছু হয়নি তো তোর? না, কি হবে? না কিছু না। রুহি চুপচাপ খেতে শুরু করে। দুজন তাকিয়ে থাকে রুহির মুখের দিকে। রুহি একবার করে দুজনের মুখে তাকায়, তারপর আবারও প্লেটের দিকে তাকিয়ে বলে, দুজন কি দেখছো এভাবে? এতগুলো দিন পর আমাদের কাছে এসেও তোর মধ্যে সেরকম কোনো আনন্দ দেখতে পাচ্ছি না। তোর কি এখানে ভালো লাগছে না? কোলের উপর রাখা প্লেটটা সেন্টার টেবিলের উপর রেখে মাকে জড়িয়ে ধরে বলে, ভালো লাগবে না কেন? অবশ্যই খুব ভালো লাগছে আমার। কথা বলছিস না তো আগের মতন। এজন্য তুমি মন খারাপ করছো? ক্লান্ত আছি তাই কথা বলতে ভালো লাগছে না। ক্লান্তি দূর হোক আগে। তোর মামা খালা মনিরা আসছে আজ। কখন? বিকেলে তোকে দেখতে আসবে সবাই। ও, মল্লিকা মলি বলেন, সকলের জন্য তো তাহলে রান্নার ব্যবস্থা করতে হয়। তা তো করতেই হবে। মল্লিকা মলি সোফা ছেড়ে উঠে কিচেনের দিকে এগিয়ে যান। রুহি তার যাওয়ার পথে তাকিয়ে আছে। বড়ম্বু সবসময় এমন মনমরা হয়ে থাকে? হ্যাঁ, মাঝে মধ্যে অনেক কান্নাও করে একা একা। তোর বড় আব্বু প্রায় সময় রাফের কথা তুলে ঝগড়া করে, বকাবকি রাগারাগি করে। ভাবির জন্যই নাকি রাফ নষ্ট হয়ে গেছে, সব দোষ ভাবির। রুহি কিছু না বলেই প্লেটের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। আমি দাদার সাথে দেখা করে আসছি, তখন তো সেভাবে কথা বলা হলো না। আচ্ছা যা। প্লেটটা হাতে নিয়েই দাদার রুমের দিকে এগিয়ে যায় রুহি। নয়নতারা কিচেনের দিকে এগিয়ে যান। দাদার রুমে এসে দেখে দাদা মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছেন। রুহিকে দেখে মিষ্টি হেসে বলেন, ঘুম ভেঙেছে? হুম। খাটের উপর বসো, এটা শুকিয়ে দিয়ে আসছি। রুহি খাটের উপর বসে পা ঝুলিয়ে আশেপাশে তাকিয়ে দাদার ফোনটা খোঁজে, কিন্তু নজরে আসে না। আব্দুর রৌফ বেলকনি থেকে রুমে ফিরে আসেন। একটা সাদা পাতলা গেঞ্জি গায়ে জড়িয়ে বেডের উপর বসেন মায়ের পাশে। কেমন আছো দাদু ভাই? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাতির সাথে কথা হয়েছে? চমকে উঠলেন যেন আব্দুর রৌফ। কথা বলছো না কেন? কথা হয়েছে ওর সাথে? রাফের সাথে? ওর সাথে তো যোগাযোগ নেই আমার। একদম মিথ্যে কথা বলবে না দাদু। আমি জানি ওর সাথে তোমার যোগাযোগ আছে। গত রাতে কল করেনি তোমায়? না। সকালেও করেনি? না। কখন করবে? আমি জানি না। রুহির মলিন মুখটা আরো মলিন হয়ে যায়। ওর নাম্বারটা দাও। কেন? দরকার আছে।
আব্দুল রউফ চুপ করে বসে থাকেন। তোমার ফোন কোথায়? বালিশের পাশ থেকে ফোনটা বের করেন আব্দুল রউফ। তোমার নাতির নাম্বার বের করে দাও। কন্ট্যাক্ট লিস্ট থেকে নাম্বার খুঁজে বের করে দেন আব্দুল রউফ। ফোনটা হাতে নিয়ে রুহি নিজেই ডায়াল করে, কিন্তু রাফের নাম্বার বন্ধ বলছে। বেশ কয়েকবার ট্রাই করে প্রত্যেকবারই ফোন বন্ধ বলে। ফোন বন্ধ কেন বলছে? ফোন বোধহয় নেটওয়ার্কের বাইরে রয়েছে। ওর সাথে সত্যি সত্যি তোমার কথা হয়নি আজকে? মিথ্যে কেন বলবো? ও যদি কল ব্যাক করে তাহলে আমাকে ডাক দেবে। তুমি কোথায় যাবে? রুমে যাচ্ছি। রুহি আর কোনো কথা না বলে বেড থেকে নেমে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে রুহির গা। খুব শীঘ্রই বৃষ্টি শুরু হবে হয়তো। প্লেটটা ছোট টেবিলটার উপর রেখে ব্যালকনির গ্রিল ঘেঁষে দাঁড়ায়। তাকিয়ে রইল গেটের দিকে। ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। কেমন যেন অশান্তি লাগছে এখন। রাফ কোথায়, কি করছে? আসছে না কেন এখন আসছে না কেন এখনও? রাফের অপেক্ষায় পচে আছে তো রুহি। 4টা নাগাদ রুহির মামা খালারা এসে উপস্থিত হয় শান্তিনীরে। রুহি তখন নিজের রুমে একা একা বসে আছে। মা শাশুড়ি মা রান্না করতে ব্যস্ত। মেয়েরা সাহায্য করছে তাদের দুজনকে। হইচই শুনে বুঝতে পারে সবাই চলে এসেছে। নিজের ফোনটা বালিশের নিচে রেখে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির গোড়ায় আসতেই সকলকে দেখতে পাই। আগে যখন নানুর বাড়ি থেকে সবাই আসতো, রুহি তখন খুশিতে আকাশে উঠত। কিন্তু আজকে ওর সেরকম খুশি লাগছে না, বরং এই হইচয়ে বিরক্ত লাগছে। রুহিকে দেখে সবাই রুহির কাছে এগিয়ে আসে। হাসি মুখে সকলের সাথে কথা বলে রুহি। রুহির মেয়ে কাজিনরা জড়িয়ে ধরতে চাইলেও রুহি ধরতে দেয় না। সকলের সাথেই সোফায় এসে বসে। অনেকে অনেক প্রশ্ন করলেও রুহি কারো কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। রাফকে নিয়ে প্রায় সবাই বাজে মন্তব্য করে। শুনতে শুনতে রুহির রাগ উঠে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোমরা এখানে কেন এসেছো? নিশ্চয়ই এই বাড়ির বড় ছেলেটা কেমন সেটা বিচার করার জন্য না? কারো সম্পর্কে না জেনে তাকে নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করবে না কেউ। রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় রুহি। সোফায় বসে থাকা সকলে হাঁ করে তাকিয়ে রুহি চলে যাওয়া দেখে। মল্লিকা মলি আর নয়নতারাও শুনেছেন রুহির কথাগুলো। আসরের নামাজ আদায় করার জন্য একেবারে তৈরি হয়ে নিজের রুম থেকে বেরিয়ে এসেছিলেন আব্দুল রউফ। তিনিও শুনেছেন রুহির কথাগুলো। ওনার কাছে ভালো লাগে রুহির বলা কথাগুলো। সঠিক জায়গায় সঠিক সময়ে উচিত কথাই বলেছে। গত 3 মাসে এরা যখনই এই বাড়িতে এসেছে তখনই রাফকে নিয়ে বাজে কথা বলেছে। তাদের কথা শুনে মনে হয় রুহি তাদের বাড়ির মেয়ে। এই বাড়ির কিছুই হয় না, এদেরকে কিছু বলাও যায় না, বললেই হইচই লেগে যাবে। রুহির বড় খালা নয়নতারার দিকে তাকিয়ে বলেন, তোর মেয়েকে তো ওই ছেলে বোধহয় বশ করে নিয়েছে নয়ন। যেই ছেলে ওকে তুলে নিয়ে এতগুলো দিন আটকে রাখলো, তার হয়ে কিভাবে এতগুলো কথা শুনিয়ে গেল আমাদেরকে, দেখলি তো? মল্লিকা মলি মনে মনে ভীষণ খুশি হন। উনি এখন আর কারো কোনো কথার জবাব দেন না, দিতে ইচ্ছেও করে না। ভিতর থেকে ভেঙে গুড়িয়ে গেছেন এখন। ছেলে মেয়ে দুজনের একজনও কাছে নেই। প্রতিনিয়ত হাজবেন্ডের বাজে আচরণ। ছেলের সাথে যোগাযোগ নেই। মেয়েটা রাগ করে ঠিকমতো কথাও বলে না। বাড়ির কারোর সাথেই মন খুলে কথা বলতে পারেন না। বাবা মা বেঁচে নেই, একটা বোন নেই। ভাইদের কাছে গিয়ে থাকতে ইচ্ছে করে না। আব্দুর রহমান যেতেও দেয় না। মানুষের বয়স বাড়লে ভালো হয়ে যায়, পুরনো স্বভাব পরিবর্তন হয়। আর আব্দুর রহমান বয়স বাড়ার সাথে সাথে আরও বেশি রাগী বদমেজাজি শয়তান হচ্ছে। লাস্ট 3 মাসে মল্লিকা মলিকে ভিতর থেকে শেষ করে দিয়েছেন আব্দুর রহমান। রাতে গেস্টদের আগে খেতে দেওয়া হয়। রুহিকে ওদের সাথে খেতে বসতে বলেও রুহি খেতে বসে না। সোফায় বড় ভাইয়ের সাথে বসে আছে রুহি। রাজ কথা বলছে। রুহি 2-1টা কথার উত্তর দিয়ে আবারও চুপ হয়ে যাচ্ছে। রুহির পড়াশোনায় 1টা বছর গ্যাপ গেল, সেটা বলে আফসোস করছে। তবে রুহির মধ্যে সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। গেস্টদের খাওয়া শেষ হলে বাড়ির সবাই খেতে বসে। খাবার খাওয়ার সময় রুহির মধ্যে আবারও সেই অনীহা প্রকাশ পাচ্ছে। রুহির মুখ দেখেই বোঝা যাচ্ছে খাবার ভালো লাগছে না ওর কাছে। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে বলেন, রান্না ভালো হয়নি? রুহি হেসে মাথা নাড়িয়ে বলে,
না, ভালো হয়েছে তো। খাচ্ছিস না কেন তাহলে? খেতে ইচ্ছে করছে না এইসব খাবার। কি খাবি তাহলে? কথা না বলে রুহি রুই মাছ তুলে মুখে দেয়। জোর করে ঢোক গিলতেই পেটের ভিতর মোচড় দেয়। চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বেসিনের কাছে গিয়ে গলগল করে বমি করে দেয়। নয়নতারা আর মল্লিকা মল্লি দৌড়ে রুহির পাশে এসে দাঁড়ান। বাকি চারজন চেয়ারে বসে তাকিয়ে আছে বেসিনের দিকে। বমি বন্ধ হলে কুলি করে সোজা হয়ে দাঁড়ায় রুহি। মা আর শাশুড়ি দুজনেই যেন কিভাবে তাকিয়ে আছে। নয়নতারা মেয়ের গালে হাত রেখে বলেন, কি হয়েছে তোর? রুহি জোরপূর্বক হেসে বলে, রুহি কি হবে, কিছু হয়নি। বমি করলি কেন? এভাবে খাওয়ার প্রতিও কেমন অনীহা এসেছিস পর থেকে। তোর ভেতরে আরেকটা প্রাণ বেড়ে উঠছে না তো? ফ্লোরের দিকে চোখ রেখে বলে, হ্যাঁ। কতদিন? 3 মাস পেরিয়ে গেছে। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে থেকে মেয়েকে টেনে এনে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। মল্লিকা মল্লি চুপচাপ তাকিয়ে আছেন রুহির দিকে। তিনি যেন কোনো প্রতিক্রিয়াও দেখাতে ভুলে গেছেন। নয়নতারা রুহির মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, এতক্ষণ বলিসনি কেন? সকাল থেকে কতবার জিজ্ঞেস করলাম, একটা বারও বললি না। রুহি কিছু না বলে চুপ হয়ে থাকে। কি খাবি বল? খেতে ইচ্ছে করছে না। না খেলে তো শক্তি পাবি না, অসুস্থ হয়ে যাবি। এখন আগের চেয়েও বেশি বেশি খেতে হবে। বেশি বেশি খেয়ে তো এমন মোটা হয়ে গেছি। বুক থেকে মেয়েকে তুলে মেয়ের কপালে আদর করেন। খেতে আয়, নতুন করে আবার খাবার দিচ্ছি। নয়নতারা ডাইনিং টেবিলের কাছে এগিয়েছেন। মল্লিকা মল্লি রুহির হাত মুঠো করে ধরেন। রুহি শাশুড়ি মায়ের মুখের দিকে তাকান। কাঁদছো কেন? তুই আমার ছেলেটাকে কেন ছেড়ে আসলি? ওকে এ বাড়িতে নিয়ে আসার জন্য। কখন আসবে? আমি নিজেও জানি না, কিন্তু ও আসবেই। ডাইনিং টেবিলে বসে থাকা তিনজন হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে রুহির কি হয়েছে। ডাইনিং রুমটা বেশ বড়, আর বেসিনটা অন্য পাশে হওয়ায় মা মেয়ের মধ্যে কি কথা হয়েছে শুনতে পায়নি কেউ। আন্দাজ করতে পেরেই তিনজনেরই মুখের রং পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে আব্দুর রহমানের। আব্দুল্লাহ আর রিফাত নয়নতারার দিকে তাকিয়ে বলেন, রুই কি হয়েছে? নানা হচ্ছ তুমি। খাবার বাড়তে বাড়তে বলে নয়নতারা। তিনজনেই আবারও রুহির দিকে তাকায়। রুহি আবারও কুলি করে মুখ ধুয়ে এগিয়ে আসছে। রুহি সকলের দিকে একবার তাকিয়ে চেয়ার টেনে বসে। খাওয়া শেষ করে রুহি নিজের রুমে ফিরে আসে। সবাই রুহিকে ড্রয়িং রুমে বসতে বললেও রুহি বসে না। কিছু সময় পর নিজের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে সোজা দাদার রুমে আসে। আব্দুর রউফ নিজের মেডিসিনগুলো খাচ্ছিলেন। দাদু ফোন দেয়নি? আব্দুর রউফ ঘাড় ঘুরিয়ে তাকায় রুহির দিকে। তারপর খাবার গ্লাসে পানি ঢালতে ঢালতে বলেন, না। ফোন দিচ্ছে না কেন? আমি এখান থেকে কিভাবে বলবো? ও আসবে না? আব্দুর রউফ ঘুরে দাঁড়ান রুহির দিকে। এক হাতে রুহির মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, তোমার উচিত হয়নি বাপ চাচার কথা শুনে রাফকে রেখে চলে আসা। রাফের রাগ সম্পর্কে তুমি জানে নিশ্চয়ই। ও কি করবে বা কি করছে কে জানে। আম্মুরা তো বলছে ও আমাকে নেহার জন্য বাড়ি আসবে। ও বাড়িতে আসলে সবকিছু ঠিক করে নেবে, ওর সাথে সবাই একসাথে থাকবে। আব্দুল্লাহকে বিশ্বাস করলো, রহমানকে বিশ্বাস করি না আমি। রহমান বলিয়ে বালিয়ে নিয়ে এসেছে তোমাকে রাফকে শাস্তি দেওয়ার জন্য। এ দুনিয়ায় একমাত্র শত্রু ওর নিজের ছেলে। রাগ জিত পুষতে পুষতে এমন এক পর্যায়ে চলে এসেছে যে এখন কিভাবে রাফকে শাস্তি দিয়ে যায় সেটাই ভাবে সবসময়। ও ভুলে গেছে রাফ ওর নিজের ছেলে, ওর রক্ত। তোমাকে নিয়ে তো কোনো একটা খেলা খেলবেই রাফের সাথে। তুমি সাবধানে থেকো, বাপ চাচা কারো কোনো কথা শুনবে না। ভুল করে ফেললাম আমি? ও যদি নিজে কোনো ক্ষতি করে ফেলে? এটা আগে ভাবা উচিত ছিল তোমার। যাই হোক, টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নিজের খেয়াল রেখো। তুমি কিন্তু এখন আর একা না। ওর নাম্বারটা দাও। আব্দুল রউফ ফোন হাতে নিয়ে নাম্বারটা দেয় রুহিকে। আর কোনো নাম্বার নেই ওর? না, এই একটা নাম্বার থেকে আমাকে কল করে শুধু। রুহি রুম থেকে বেরিয়ে আসে। রাফের নাম্বারে কল করতে করতে আবারও নিজের রুমে ফিরে আসে। ওর ফোনটা বাড়িতেই ছিল মায়ের কাছে। দুপুরের পর মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছে ফোনটা।
এখন যেসব কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, গতকাল এমন কিছুই মনে হয়নি। বাপ চাচার কথা শুনে সব সহজ মনে হয়েছিল, এখন টেনশনে হাত পা ঘামতে শুরু করেছে। ব্যালকনিতে এসে গেটের দিকে তাকায়, রাফের নাম্বারে ডায়াল করে। রাফ কেমন আছে, কোথায় আছে জানার জন্য মনটা অস্থির হয়ে উঠেছে এখন। পরপর কয়েকবার ডায়াল করার পরও ফোন বন্ধ বলে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রুহি। নিজের পেটের দিকে তাকিয়ে পেটে হাত ফুলিয়ে বলে, তোমার বাবা কি ভীষণ রাগ করেছে আমার উপর? আমি তো তোমার বাবার এই পরিবারের সকলের সাথেই থাকতে চাই। তোমার বাবাকে বলো না এই বাড়িতে ফিরে আসতে। চুপ করে রুহির চোখের পানি গড়িয়ে পড়ে। একদিনেই রাফকে এত বেশি মিস করছে যা ভাবনার বাহিরে। এতগুলো দিন বাড়িতে আসার জন্য ছটফট করলেও এখন আবারও রাফের কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। নয়নতারা মেয়ের কাছে শোবার জন্য মেয়ের রুমে আসেন। রুহিকে রুমে না দেখে ওয়াশরুমের দিকে তাকান। ওয়াশরুমের ডোর খোলা। ব্যালকনির দিকে তাকিয়ে দেখেন ব্যালকনির লাইট অন করা রয়েছে। রুহির নাম ধরে ডাকতে ডাকতে ব্যালকনিতে এসে দাঁড়ান উনি। এখানে দাঁড়িয়ে আছিস কেন, ঘুমাবি না? হ্যাঁ। মাকে পাশ কাটিয়ে রুমে এসে বেডে শুয়ে পড়ে রুহি। নয়নতারা বেলকনির লাইট অফ করে ডোরটা লক করে দেয়। রুমের বড় লাইট অফ করে ডিম লাইট অন করে। তারপর মেয়ের পাশে এসে শুয়ে পড়েন। হাত বাড়িয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। রুহি ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। নয়নতারা মেয়ের গা ঘেঁষে আসেন। রুহি কাত হয়ে মাকে জড়িয়ে ধরে। এত মনমরা হয়ে আছিস কেন? চুপ করে থাকে রুহি। রাফ তোর সাথে জোর জবরদস্তি করতো? না, অনেক ভালো ছেলে আম্মু। ওকে প্রথম কয়েকদিন অনেক ভয় লাগতো, অনেক রাগী না, কথা না শুনলেই ধমক দিত। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমাকে অনেক ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে। সব সময় আমার খেয়াল রাখে। তোমার ধারণার বাইরে ও ঠিক কতটা ভালো, কিন্তু আম্মু ওর মনেও না অনেক কষ্ট। এই পরিবার কেন ওকে এত কষ্ট দিয়েছে? এই পরিবারের সবাই তো ওকে কষ্ট দেয়নি। সবাই তো ভালোবাসেনি। আজকের এই পরিস্থিতির জন্য তো এই পরিবারই দায়ী। ও যখন প্রথম আমায় বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, তখন ওর কথা মেনে নিলে কি এমন ক্ষতি হতো? সে তো আমাকেই বিয়ে করেছে। ওর কথা তখন কেন মেনে নিলে না তোমরা? তুই ভালোবাসিস রাফকে? কেন ভালোবাসবো না? না ভালোবাসার তো কোনো কারণ নেই। তাহলে ওকে ছেড়ে আসলি কেন? ছেড়ে তো আসিনি, এসেছি ওকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ও আসছে না কেন আম্মু? ওর জন্য অনেক টেনশন হচ্ছে এখন, ভয়ও লাগছে আমার, ভালো লাগছে না কিছুই। ওর ফোনটাও বন্ধ, কল করলে কলও যাচ্ছে না। কথা বলার সময় রুহির গলায় জড়িয়ে আসছে। গলার স্বর ভারী হয়ে গেছে। চোখ দুটো পানিতে টইটুম্বর। গভীর রাত। ঘুম ভেঙে যায় নয়নতারার। রুহিকে পাশে না পেয়ে চোখ মেলে তাকান। ডিম লাইটের হালকা আলোয় পুরো রুমে নজর বোলান। রুমে নেই রুহি। ওয়াশরুমের লাইটও অফ করা। তাহলে রুহি কোথায় গেল? শোয়া থেকে উঠে বসেন দ্রুত। রুহি, রুহি কোথায় তুই? রুহি ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। নয়নতারা বেড থেকে উঠে দাঁড়ান। এত রাতে না ঘুমে তুই বেলকনিতে কি করছিস? এভাবে রাত জাগলে তো অসুস্থ হয়ে যাবি। রুহি কিছু না বলে বেডে উঠে শুয়ে পড়ে আর একবার ডায়াল করে রাফের নাম্বারে। এবারেও রাফের ফোন বন্ধ বলে। নিজের ফোনটা মাথার কাছে রেখে শান্ত হয়ে শুয়ে পড়ল। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে থাকেন। ওনার মেয়েটা রাফের জন্য অস্থির হয়ে উঠেছে। রাফের টেনশনে ঘুমোতে পারছে না। ওনার সামনেই যে কতবার রাফের নাম্বারে ডায়াল করেছে হিসেব নেই। নিজেও এসে মেয়ের পাশে শুয়ে পড়েন। ঘুমা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রুহি চোখ বন্ধ রেখে মনে মনে বলে, মাথায় হাত বুলিয়ে দিলে ঘুম আসবে না আম্মু। ঘুমানোর জন্য এই শক্ত পোক্ত বুকটা লাগবে। রুহি শান্তি নিয়ে এসেছে আজ তৃতীয় দিন। ঠিক মতো খাবার খেতে চায় না। বাড়ির কারোর সাথে কথা বলে না। সারাক্ষণ ঝিম ধরে বসে কি যেন ভাবে। মাঝে মধ্যে নিঃশব্দে চোখের পানি ফেলে। চোখের নিচে কালি জমে গেছে। চোখ মুখ শুকিয়ে গেছে। নিজের প্রতি যত্ন নেই, আগেও ছিল না। রাফ নিজেও তো রুহির যত্ন নিত। এখন রাফ নেই, তাই রুহির যত্নও নেই। নয়নতারা মেয়ের জন্য যত যাই করেন রাফের মতো করে যত্ন নিতে পারছেন না। 3 দিনেই কিছুটা চিকন হয়ে গেছে। এবাড়ির সব কিছুই এখন রুহির কাছে পানসে। কারোর আদর যত্ন ভালোবাসা রুহির মন ভরাতে পারছে না।
আগে মনে হয়েছে বাড়িতে না আসতে পারলে দম বন্ধ হয়ে মরবে, আর এখন মনে হয় রাফকে না দেখতে পেয়েই দম বন্ধ হয়ে মরবে। রুহি শাশুড়ি মায়ের রুমে আসে। মল্লিকা মলি বেডের উপর হেলান দিয়ে বসে আছেন চুপচাপ। রুহি বসে ওনার পাশে, মল্লিকা মলি সোজা হয়ে বসেন। মাঝখানে মাত্র একটা দিন গেছে, এর মধ্যেই নিজের চোখ মুখে কি অবস্থা করেছিস রুহি? রাত দেখলে তো রাগারাগি করবে। তোমার ছেলে কেন আসছে না আম্মু? ওকে আসতে বলো। রাগকে মিস করছিস? আসার পর থেকেই। ওর ফোনে তো কল যায় না রে মা। আমিও অনেকবার চেষ্টা করেছি কল দেওয়ার। ও আসবে না? রুহির চোখ বেয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ওড়না দিয়ে দ্রুত মুছে নেয় চোখের পানি। মল্লিকা মলি অবাক হয়ে তাকিয়ে থাকেন রুহির মুখের দিকে। মেয়েটা ওনার ছেলেকে কত ভালোবাসে, রাফের জন্য কান্না করছে। মল্লিকা মলি রুহির মাথায় হাত বুলিয়ে বলেন, রাব যখন আসছে না তখন তুই ওর কাছে ফিরে যা। রাবকেও কষ্ট দিচ্ছিস, তুই নিজেও কষ্ট পাচ্ছিস। ফিরে যাব? হ্যাঁ, ফিরে যা। তোরা দুজনেই তো দুজনকে ভালোবাসিস। তুই রাফের সাথে যদি ভালো থাকিস, সুখে থাকিস, খুশি থাকিস, তাহলে ওর কাছে ফিরে যা। আসার হলে রাফ এই 3 দিনেই চলে আসতো। ও হয়তো আসবে না এই বাড়িতে। কিন্তু আমি তো জানি না ওই বাড়িটা কোথায়। তোর আব্বুদের বল তোকে রেখে আসার জন্য। বলে নিয়ে যাবে? বলে দেখ কি বলে। অফিস থেকে ফিরলে বলবো। আর কথা না বাড়িয়ে রুহি শাশুড়ি মায়ের কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ে কাত হয়ে। চোখ বন্ধ করে নিয়ে চুপ হয়ে শুয়ে রইল। মল্লিকা মলি রুহির মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেন। 6টার পর অফিস থেকে ফিরে আসে দুই ভাই। রুহি ব্যালকনিতে বিষণ্ণ হয়ে বসেছিল। একটু পর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কারোর শব্দ কানে আসতেই নিচে তাকিয়ে বাবা আর শ্বশুরকে দেখে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসেছে। দুজন রুমের দিকে আগাতেই রুহি দুজনের সামনে দাঁড়ায়। কিছু বলবি? আমাকে তোমরা কোন জায়গা থেকে নিয়ে এসেছো? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? ওই বাড়িটা কোথায়? কেন, কি হয়েছে? আমাকে ওখানে রেখে আসো। এখানে ভালো লাগছে না আমার। রুহির এমন কথা শুনে ড্রয়িং রুমে থাকা সকলেই রুহির দিকে তাকায়। এতগুলো মানুষের মধ্যে থেকেও ওর ভালো লাগছে না। সবাই তো ওর নিজের আপন মানুষ, ছোট থেকেই এদের মাঝেই বড় হয়েছে, অথচ এখন এখানে ভালো লাগছে না। 3 মাস রাফের কাছে ছিল, 3 দিন ধরে রাফের কাছ থেকে দূরে রয়েছে, এখন 3 দিনেই রাফের জন্য পাগল হয়ে উঠেছে। কথা বলছো না কেন? কখন নিয়ে যাবে আমায়? ফ্রেশ হয়ে আসছি। বলেই নিজের রুমের দিকে এগিয়ে যান আব্দুর রহমান। আবদুল্লাহ আর রিফাত নিজেও রুমের দিকে এগিয়ে যান। রুহি দুজনে চলে যাওয়া দেখে দাঁড়িয়ে মনে হচ্ছে পালিয়ে গেল ওর সামনে থেকে। রুহি সোফায় বসে বড় ভাইয়ের পাশে। রাজ রুহির দিকে তাকিয়ে বলে, তোর এখানে ভালো লাগছে না? দুদিকে মাথা নাড়ায় রুহি। ভালো লাগছে না। বাইরে ঘুরতে যাবি? ভালো লাগবে তাহলে। তুমি তোমার বড় ভাইকে ভুলে গেছো ভাইয়া? ভুলবো কেন? মনের ভুলেও তো কখনো স্মরণ করো না বোধ হয়। এমন কথা বলছিস কেন? একেবারে ছেলে তোমরা দুজন, অথচ ওর লাইফটা তোমার লাইফের মতো না। তুমি ফ্যামিলির সকলের আদর যত্ন ভালোবাসা পেয়েছো, এখনো পাচ্ছ। ও কি অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছিল? এই ফ্যামিলির মানুষগুলো কেন ওকে ভালোবাসেনি ভাইয়া? কে বলেছে ভালোবাসে না? বড় আব্বু বাদে তো বাকি সবাই ভালোবাসে। আমি তো এখন অবধি দেখলাম না সবাইকে ভালোবাসতে। কি হয়েছে তোর? এসব কথা কেন বলছিস? ফ্যামিলির সাথে যোগাযোগ বন্ধ রেখে একটা মাস দূরে থাকবে ভাইয়া। এই 1 মাসে বাড়ির কারোর সাথেই যোগাযোগ করবে না, তাহলে একটু হলেও ওর কষ্টটা অনুভব করতে পারবে। 3টা মাস তোমাদের থেকে কাছ থেকে দূরে ছিলাম আমরা। এই 3 মাসে আমি পাগল হয়ে গিয়েছিলাম তোমাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। ফ্যামিলির কাছ থেকে দূরে থাকা ঠিক কতটা কষ্টের সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি 3 মাসে। ও তো কতগুলো বছর ধরে দূরে রয়েছে তোমাদের কাছ থেকে, তাহলে ভাবো না ওর কেমন ফিল হয়। রাজ বলতে পারে না কিছু। আমাকে ওর কাছে দিয়ে আসো। আমি তো জানি না ভাইয়া কোথায় থাকে। ওই বাড়িটা কোথায়? আব্বুর কাছে জিজ্ঞেস করো ওর বাড়িটা কোথায়। আমি না গেলে ও নিজের ক্ষতি করে বসবে। ওর ফোন বন্ধ, কোনো খোঁজ খবর নেই। ওর টেনশনে আমি ঘুমোতেও পারছি না, খেতে পারছি না, শান্তি পাই না। ওকে এখানে নিয়ে আসো, নয়তো আমাকে নিয়ে যাও ওর কাছে। ভাইয়ার নাম্বারটা দে। নাম্বার তো বন্ধ। লাস্ট লোকেশন কোথায় ছিল সেটা তো জানতে পারবো। তোমার ফোনটা দাও। রাজ নিজের ফোন রুহিকে দেয়। রুহি মুখস্থ নাম্বারটা ফোনে তুলে রাজের হাতে দেয়।
রাজ নাম্বারটা সেভ করে বলে, লোকেশন ট্র্যাক করব। আমি তো করতে পারি না, আমার পরিচিত মানুষ আছে, ওরা করে দেবে। তাহলে যাও, বসে আছো কেন এখনো? মাগরিবের পর ওদের পাওয়া যাবে। রুহি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। 3 দিন ধরে মেয়েকে দেখছেন কেমন ছটফট করছে, যে কিনা ওকে আটকে রেখেছিল, তার জন্য এত মায়া ভালোবাসা ছটফটানি। ঘণ্টাখানেক পর ড্রয়িং রুমে আসেন 2 ভাই। মাগরিবের আজান হয়ে গেছে 10 মিনিট আগে। রাজ বাড়ি থেকে বের হয়ে গেছে একটু আগেই। রুহি ওর বাবার দিকে তাকিয়ে বলে, আমাকে কখন নিয়ে যাবে আব্বু? আব্দুলরা আর রিফত কিছু বলবেন তার আগেই আব্দুর রহমান বলেন,